This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, এনকে ডিজিটালে আপনাদের সবাইকে স্বাগত। অন্য দিনের মতো আমি কৌশিক। আজকে যে শীর্ষক নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেটা কোথায় পরিবর্তন। হঠাৎ করে এই শীর্ষক কেন? আপনারা জানেন যে রাজ্যে ঘটে গেছে একটি ঘটনা বিগত কয়েকদিন আগে। কসবা ল কলেজ মানে আইন কলেজের মতো জায়গায় জঘন্য নক্কারজনক একটি ঘটনা। সেখানকার এক ছাত্রী ধর্ষিতা হয়েছেন এক প্রাক্তন ছাত্র নেতা দ্বারা। আজকের শীর্ষক সেই নিয়ে কোথায় পরিবর্তন। 2011 বাংলায় নতুন করে ক্ষমতায় এলেন মমতা বন্দ্যোপাধ্যায়, অর্থাৎ তৃণমূল কংগ্রেস। তার আগে 34 বছরের বাম শাসন আমরা সবাই দেখেছি, এবং 34 বছরের বাম শাসনের সেই নক্কারজনক দিনগুলোর কথা মনে রেখেই কিন্তু বাংলার আম জনতা পরিবর্তন চেয়েছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় একই রকম ভাবে ভোটের রাজনীতিতে ঘোষণা করেছিলেন যে বদলা নয় বদল চাই, অর্থাৎ একটা পরিবর্তন আসুক। এসেছিল বাংলার মানুষ দুহাত ভরে মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছিলেন। বাংলা নতুন ভাবে তখনকার বেশ কিছু দৈনিক মুখপত্রে হেডিং ছিল যে বাংলা পুনর্বার স্বাধীনতার যুদ্ধে আবার স্বাধীনতা পেল, অর্থাৎ বাংলায় মানুষের গণতন্ত্র আবার ফিরে এলো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। ঠিক একই রকম ভাবে মহাকরণের করিডোর থেকে, বারান্দা থেকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আমরা ভুলে যাব আমাদের সঙ্গে কি কোনো প্রতিহিংসার রাজনীতি নয়, রবীন্দ্রসঙ্গীত বাজুক। সত্যিকারের বাংলায় সেদিন পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় বেজেছিল রবীন্দ্রসঙ্গীত। কিন্তু তারপর মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাটের দায়িত্ব হাতে নিয়েছেন। 3টে টার্ম মমতা বন্দ্যোপাধ্যায় রাজত্ব চালাচ্ছেন, এবং সেখানে বেশ কিছু ঘটনা আবার নতুন করে এসেছে। মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন শপথ নিয়েছিলেন সেদিন বাম নেতৃত্ব সৌজন্যের রাজনীতি দেখিয়ে সেখানে হাজির ছিলেন, কিন্তু বাম নেতৃত্বর যা ছবি আমরা সেদিন দেখেছিলাম, মুহ্যমান মাথা নিচু করে বসে রয়েছেন। রাজ্যের ভার তাদের ঘাট থেকে নেমে গেছে, ক্ষমতা চলে গেছে। এই ক্ষমতা চলে যাওয়ার যে কষ্ট, দুঃখ, জ্বালা, এবং তার সঙ্গে রাজনৈতিকভাবে চরম আঘাত বাংলার মানুষ সেদিন যে বামপন্থীদের গালে মেরেছিলেন, তার ভারে, তার জ্বালায়, যন্ত্রণায় মুহ্যমান তারা বুঝতে পেরেছিলেন যে বাংলায় পরিবর্তন এসেছে। বাংলার মানুষও চেয়েছিলেন এই পরিবর্তন। দিন গড়িয়েছে, সময় গড়িয়েছে, রাজ্যপাটে মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন। কতটা উন্নয়ন হয়েছে, কতটা পরিবর্তন হয়েছে, আজকের আলোচনা কিন্তু তাই নিয়ে। এখন যে ঘটনা ঘটেছে, এই ঘটনার পরিপ্রেক্ষিতে আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে বিভিন্ন জায়গায় এই প্রশ্ন ওঠা শুরু করেছে যে কোথায় পরিবর্তন, কিসের পরিবর্তন, বাংলা কি এই পরিবর্তনই চেয়েছিল? তাহলে হলোটা কি? সেই একই জিনিস কি আবার ফিরে এলো? যেমন বাংলার মানুষ তিতিবিরক্ত হয়ে উঠেছিলেন, গণতন্ত্র প্রায় শেষ হয়ে গিয়েছিল সিপিএম আমলের শেষের দিনগুলোতে। প্রথম দিকে যেমন বিজন সেতু, সাঁইবাড়ি, সুচপুর, নানুর, আমতার, কেন্দুয়া, নেতাই, নন্দীগ্রাম, সিঙ্গুর, সমস্ত জায়গায় যে গণহত্যা বাম আমলে সংগঠিত হয়েছিল, যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে মানুষের গণতন্ত্র হরণ করা হয়েছিল, আজও কি সেই ছবি উঠে আসছে বাংলার মুখে? সেই প্রতিহিংসার রাজনীতি, সেই ধর্ষণ, সেই খুন। আজকের এনকে ডিজিটাল এখানে একটু বলে রাখা দরকার, কিছুদিন আগেও আমরা দেখেছি আমাদের পেজেতে, যেখানে আমরা সমালোচিত হয়েছি যে আমরা শুধুমাত্র নাকি শাসক দলের হয়েই প্রচার চালাই, অন্য কোনো
ভাবে আমরা সংবাদ পরিবেশন করি না। আসলে ব্যাপারটা হচ্ছে আমরা যারা যারা এনকে ডিজিটালের পর্দায় আপনাদের সামনে আসি, এনকে ডিজিটালের পক্ষ থেকে আমরা যারা যারা আপনাদের সামনে কোনো শীর্ষক আলোচনায় আমরা আলোচনা করি আপনাদের সঙ্গে, সেখানে যারা যারা আসেন, প্রবীর বিশ্বাস থেকে শুরু করে, প্রসেনগুপ্ত থেকে শুরু করে আমি বা অন্যরা, আসলে আমরা সত্যটাকে তুলে ধরতে সবসময় আগ্রহী। আমরা সত্যটাকেই তুলে ধরি। এখন সত্য যেমনই হোক না কেন, সেটা বাংলার মানুষকে জানানো আমাদের কর্তব্য। আজকে সেই আলোচনা, আজকে সেই আলোচনাতেই আপনাদের কাছে আমরা এসেছি। এর মধ্যে বাংলায় তো ঘটেছে অনেকগুলো ঘটনা, যে ঘটনা আবার বাংলার মানুষকে বোধহয় ভাবাচ্ছে কোনো জায়গায় যে তাহলে কিসের পরিবর্তন, কোথায় পরিবর্তন। আপনারা দেখেছেন আজিকার মেডিকেল কলেজের ঘটনা দেখেছেন, এর আগেই ঘটে যাওয়া একটা ঘটনা। জয়নগর রেপ এন্ড মার্ডার কেস দেখেছেন, গুড়াপের রেপ এন্ড মার্ডার কেস দেখেছেন, মুর্শিদাবাদের সাহেবগঞ্জ দেখেছেন, সন্দেশখালী একসময় সংবাদপত্র বা ডিজিটাল মিডিয়ার একেবারে প্রত্যেক দিন সন্দেশখালীকে নিয়ে আলোচনা হয়েছে। বিরোধীরা বিরোধীদের কথা বলেছেন, সরকার পক্ষ সরকার পক্ষের কথা বলেছে। আর আমরা যারা সংবাদ পরিবেশন করি, আমরা যারা সত্য তুলে ধরতে চাই, আমরা সত্যকে সবসময় তুলে ধরতে আপনাদের কাছে চেয়েছি। আর জিকর কাণ্ডেও আমাদের দেখেছে প্রত্যেকটা কেসে। তাহলে এই যে ঘটনাগুলো ঘটে চলেছে বাংলার বুকে, তাহলে কি কোথাও সেই পুরনো জিনিসকেই আবার মনে করিয়ে দেওয়া হচ্ছে? তাহলে সেই পুরনো জিনিস কি আবার ফিরে আসছে বাংলার বুকে? সেই গণহত্যা, সেই হত্যার রাজনীতি, সেই ধর্ষণ। বাংলায় কি কোনোভাবে আর সুশাসনের জায়গায় বাংলা কি আর নেই? বাংলায় বর্তমান শাসক দল বাংলাকে কি সুশাসনের মাধ্যমে পরিচালিত করতে পারছেন না? আজকের আলোচনা প্রথমেই বলে রাখি যে এই ঘটনা ঘটার পর শাসক দলের পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স করা হয়েছিল, যেখানে রাজ্যের মন্ত্রী মাননীয়া শশী পাজা, ডক্টর শশী পাজা, সেখানে সংবাদ মাধ্যমের এবং তৃণমূল কংগ্রেসের পার্সন শ্রী কুণাল ঘোষ এবং ছাত্র শাখার যে সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্য, তিনজনে যৌথভাবে তারা একত্রিত হয়ে একটা প্রেস ব্রিফ করেছিলেন। এবং সেই প্রেস ব্রিফ থেকে যদি আমরা আলোচনা শুরু করি, তাহলে অনেকগুলো কথা সেখান থেকে উঠে আসবে, আপনারা দেখতে পাবেন। আজকের এই আলোচনা আমি যেটা আপনাদের সামনে যে শীর্ষক আলোচনা রাখছি, সেটা কিন্তু শুধুমাত্র একটা ছোট সেশনে সীমাবদ্ধ নয়, এনকে ডিজিটালের নয়। আজকে প্রথম পর্ব থাকবে, আমি দ্বিতীয় পর্ব নিয়ে আবার আসবো, কারণ আলোচনাটা একটু দীর্ঘ। একই দিনে এই আলোচনা পুরোটা শেষ করা সম্ভবপর নয়, বা কোনোভাবেই সেটাকে শেষ করা যায় না, কারণ সত্যগুলো আপনাদের জানতে হবে। আমরা আলোচনা করব, আমরা ফিরে আসব একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। আবার আপনাদের সঙ্গে থাকছি। সত্যিকারের পরিবর্তন বাংলায় এলো কিনা, বা কিসের পরিবর্তন হলো, কোন পাটে পরিবর্তন হলো না, কোথায় গিয়ে থেমে আছে বাংলা, কোথায় যাবে বাংলা, দেখে নিন বিজ্ঞাপনের পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ চেম্বার, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানীপার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922। Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। নমস্কার, ফিরে এলাম আবার বিরতির পর। যেখানে আলোচনা শেষ করেছিলাম, কসবা ল কলেজের ধর্ষণ কাণ্ডের পরেই রাজ্যের পুলিশের তৎপরতা নিয়ে বা রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে মাননীয় মন্ত্রী ডক্টর শশী পাজা, ছাত্রের সভাপতি, ছাত্র শাখার সভাপতি শ্রীরামপুর ভট্টাচার্য এবং শ্রী কুণাল ঘোষ, দলের মুখপত্র, তৃণমূল কংগ্রেসের মুখপত্র, তারা
একটা সাংবাদিক সম্মেলন করেছিল। আমরা কি পেয়েছি সেই সাংবাদিক সম্মেলন থেকে? প্রথমে সাংবাদিক সম্মেলনে যখন ডক্টর শশী পাজা বললেন, তখন একদম এটা সত্য কথা, ব্যর্থহীন ভাষায় ডক্টর শশী পাজা রাজ্যের মন্ত্রী, তিনি এই ঘটনার তীব্র বিরোধ করেছেন। তিনি বলেছেন যে এটা পাশবিক ঘটনা, এটা নিন্দনীয় ঘটনা, এটা বেদনাদায়ক ঘটনা, এই ঘটনা বাংলার বুকে কখনোই কাম্য নয়। তিনি বলেছেন যে পুলিশ কতটা তৎপর হয়ে যে তিনজনের নাম উঠে এসেছে তাদের গ্রেপ্তার করেছেন, তাদের তুলে আনা হয়েছে এবং তাদের আইনি প্রক্রিয়ায় দ্রুত তারা যাতে পায় বা ইনভেস্টিগেশন যাতে কোনো জায়গায় সময় নষ্ট না করে, ইনভেস্টিগেশন কোনো জায়গায় যাতে বাধাপ্রাপ্ত না হয়, সে ব্যাপারে সরকার যথেষ্ট সচেতন এবং জিরো টলারেন্সের কথা বলেছেন, যে জিরো টলারেন্সে সেটা দেখা হবে যাতে যারা অন্যায় করেছে তারা কোনোভাবেই যেন রেয়াক্ট না পায়। আমি চলে আসছি, তারপরেই বক্তব্য রেখেছেন শ্রী ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। তথ্য তুলে ধরে বিগত দিনে ছাত্র সংগঠনের বাকি পরবর্তী সময়ে যা হয়েছে 2019 থেকে 2022, তারপরে 2023, 24, 25, তিনি ছাত্র সংগঠন এবং ওই এলাকার ছাত্র সংগঠনের এই মিশ্রা, যিনি প্রধান অভিযুক্ত, তিনি ছাত্র সংগঠনের মধ্যে রয়েছেন কিনা তিনি সেটা বিশদ বিবরণ দিয়েছেন। তিনি বলেছেন যে না, তিনি প্রাক্তন ছাত্র নেতা, এবং তিনি বলেছেন যে প্রাক্তন ছাত্র নেতা 2019-এ তিনি ছাত্র নেতা ছিলেন, তাকে একটা মিনিমাম দায়িত্ব দেওয়া হয়েছিল, অর্গানাইজিং সেক্রেটারি, ওখানকার সাংগঠনিক সম্পাদক তিনি ছিলেন। পরবর্তী সময়ে আবার যখন নতুন করে ছাত্র সংগঠনকে ঢেলে সাজানো হয়েছে, তখন সেখান থেকে মনোজিৎ মিশ্র নাকি বাদ গেছেন, তাকে আর সংগঠনে রাখা হয়নি, বা তিনি সেই ধরনের কাজকর্ম দেখাতে পারেননি, সাংগঠনিক কাজকর্ম দেখাতে পারেননি, তাই তিনি আর সংগঠনের দায়িত্বে আসেননি। তার সঙ্গে এটা বলেছেন, কেউ যদি তৃণমূল কংগ্রেস করেন সেক্ষেত্রে কারোরই বলার নেই কোনো নেতৃত্বর যে আপনি তৃণমূল কংগ্রেস করতে পারেন না বা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করবেন না। বা তিনি আরেকটি কথা বলেছেন যে যারা দলের দায়িত্বে রয়েছে নেতৃত্ব, তারা কি জ্যোতিষী হবেন? তারা কি জ্যোতিষ চর্চা করে বলে দেবেন যে 2019-এ যে ছেলেটিকে ছাত্রের দায়িত্ব দেওয়া হলো সেই ছেলেটি 2024-এ এসে তার পথ কি হবে, তার মানসিক পরিবর্তন কি হবে, তার চারিত্রিক পরিবর্তন কি হবে, সেটা কি আগাম জানা যায়? একেবারে সঠিক কথা বলেছেন তৃণমূল ছাত্র পরিষদে বর্তমান সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য। কিন্তু এর পরেও কিছু প্রশ্ন থেকে যায়, যে প্রশ্নগুলো ভাবায়, যে প্রশ্নগুলো বাংলার মানুষকে ভাবাচ্ছে। যারা পরিবর্তন চেয়েছিলেন, যারা পরিবর্তন আনবার ক্ষেত্রে সামিল ছিলেন, যারা সরাসরি পরিবর্তনের পক্ষে রায় দিয়েছেন, যারা সরাসরি পরিবর্তনের পক্ষে হেঁটেছেন, গলা ফাটিয়েছেন, আন্দোলনে নেমেছেন, তাদের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন বাসা বাঁধছে। আশা করি ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস শাসক দল হিসাবে এই প্রশ্নগুলোর যাতে আর না ওঠে সেগুলোর ব্যবস্থা করবেন বা আরো সক্রিয় হবেন, আরো কড়া হবেন। ঠিক সেই প্রশ্নগুলো কি কি, যেটা আপনাদের সামনে আলোচনা করব। প্রাক্তন ছাত্র নেতা, মেনে নিলাম প্রাক্তন ছাত্র নেতা, একজন নেতা কিভাবে সেই কলেজে দিনের পর দিন ইউনিয়ন রুমকে ব্যবহার করতে পারেন। শোনা গেছে যে তিনি সেখানকার অস্থায়ী কর্মচারী ছিলেন, হতে পারে অস্থায়ী কর্মচারী হওয়া কোনো দোষের নয়, কেউ তাকে রেকমেন্ড করতেই পারে। এনকে ডিজিটালের পক্ষ থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি সেটাও শাসক দলের এখতিয়ারের মধ্যে পড়ে না। কারণ হ্যাঁ, রেকমেন্ডেশন হতে পারে, কারো চাকরির প্রশ্ন, কেউ অস্থায়ী কর্মী হিসাবে সেখানে জয়েন করতেই পারেন। যিনি রেকমেন্ড করেছেন যদি এটা সত্য হয়ে থাকে, তাহলে তার ঘাড়েও কিন্তু মনোজিতের এই কুকর্ম বর্তায় না। কিন্তু দীর্ঘদিন ছাত্র আন্দোলনে আর জড়িত না থাকা সত্ত্বেও শুধু তৃণমূল কংগ্রেসের একজন সমর্থক বা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, তিনি ওই ল কলেজে চাকরি করেন অস্থায়ী কর্মী হিসাবে। তিনি দীর্ঘদিন কি করে সেই ল কলেজের অন্যান্য ছাত্রদের সঙ্গে তার
এত সুন্দর একটা সম্পর্ক তৈরি হলো, যারা সেদিন তাকে বা দীর্ঘদিন ধরে তাকে যারা সাহায্য করছিলেন বিভিন্ন নোংরা কাজকর্মে, যারা সাহায্য করে গেছেন, কারণ অনেক খবরই উঠে আসছে কোন ফিস্টে গিয়ে তিনি কি করেছেন, এর আগে তিনি কিভাবে করেছেন, প্রথম দিন থেকেই যিনি শারীরিকভাবে নির্যাতিতা তাকে টার্গেট কিভাবে করা হয়েছিল, সেগুলো বিভিন্ন সংবাদ মাধ্যমে উঠে আসছে। আমি জানি না সেগুলো কতটা সত্য, কিন্তু এ কথা যদি সত্য হয় তাহলে কিভাবে তিনি ল কলেজের মধ্যে অস্থায়ী কর্মচারী হিসেবে প্রবেশ করেও তিনি ইউনিয়ন রুমকে ব্যবহার করতে পারছেন। আরেকটি প্রশ্ন উঠে আসছে, যেটি সংবাদ মাধ্যমে বহুল প্রচারিত, আমরা দেখেছি বিভিন্ন সংবাদপত্রে, বিভিন্ন প্রিন্ট মিডিয়ায়, সেখানে দেখা যাচ্ছে যে তিনি তার সিসিটিভি অ্যাক্সেস, কলেজের সিসিটিভি অ্যাক্সেস তার মোবাইলে, এটা কিভাবে সম্ভব? সিসিটিভির অ্যাক্সেস নিশ্চিতভাবে থাকতে পারেন সেই কলেজের অধ্যক্ষর কাছে, বা যিনি দায়িত্বপূর্ণ অধ্যক্ষ যাকে দায়িত্ব দিয়ে রেখেছেন তার কাছে থাকতে পারে, প্রিন্সিপালের কাছে বা দায়িত্বপ্রাপ্ত কারোর কাছে। নিশ্চিতভাবে একজন অস্থায়ী কর্মচারীর মোবাইলে সিসিটিভির ফিড দেওয়া থাকবে, তিনি যখন ইচ্ছা কলেজে কে আসছেন না আসছেন, কি হচ্ছে কলেজে, তিনি সেগুলো ফলো করতে পারবেন, দেখতে পারবেন। এটা কিভাবে সম্ভব? কিভাবে বর্তমান ছাত্র নেতাদের সঙ্গে, যদিও শ্রীরামপুর বলেছেন এই কথা যে ওই কলেজের লাস্ট কয়েক বছর বা লাস্ট কয়েক মাস কোনো ইউনিট নেই, যদি ইউনিট নাও থাকে সেখানে তো পরিচালন ব্যবস্থার মধ্যে কলেজে যারা রয়েছেন, যারা পরিচালন ব্যবস্থার দায়িত্বে রয়েছেন, যিনি পরিচালন ব্যবস্থার, আমি জানি না তিনি কে সভাপতি আছেন সেটা নিশ্চিতভাবে আমরা জানবো, যারা রয়েছেন তারা কেন এটাকে দীর্ঘদিন মেনে নিয়েছেন? মনোজিৎ, তাহলে কি মনোজিৎ প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের নেতা, সেই প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের এই তৃণমূল কথাটাকে ভাঙিয়ে মনোজিতের এই বারবারন্ত, বা মনোজিৎ সহ বাকিদের এই বারবারন্ত? বা শ্রীরামপুর আরেকটি কথা বলেছেন যে ছবি থাকলেই কি দোষের? নিশ্চিতভাবে নয়, ছবি থাকলেই কখনোই দোষের নয়। সাংবাদিক বন্ধুদের প্রশ্ন করেছেন শ্রীরামপুর, খুব সঙ্গত প্রশ্ন, যে আজকে যদি আপনাদের সঙ্গে কারোর ছবি থাকে, বা আজকে এই সংবাদ মাধ্যমের এই প্রফেশন ছেড়ে কেউ যদি কোনো অসামাজিক কাজে লিপ্ত হয়, তার জন্য কি সাংবাদিক কুল বা সেই কনসার্ন, তাহলে কি দায়ী থাকবেন? কোনো প্রিন্ট মিডিয়া, কোনো ডিজিটাল মিডিয়া, তার কোনো সাংবাদিক যদি কোনো অসামাজিক কাজে জড়িয়ে পড়েন, তাহলে কি তার এন্টায়ার হাউসকে বলা হবে যে তারা খারাপ বা তারা ওই? সঙ্গত প্রশ্ন। পাশাপাশি এটা উঠে থাকে, দলকে, প্রশাসনকে এই জায়গা, বিশেষ করে রাজ্য পাঠের দায়িত্বে রয়েছে, অর্থাৎ আমি তৃণমূল কংগ্রেসের কথা বলছি, সেই দলকেও ভাবতে হবে। এমন কিছু মানসিকতার মানুষ থাকেন, যেটা আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য রেখেছি, দেখতে পেয়েছি, তার কিছু প্রমাণও আছে, যারা নেতাদের পাশে দাঁড়িয়ে অবলীলাক্রমে ছবি তোলেন, এবং সেই ছবিগুলো ঘরে কিন্তু বাঁধিয়ে রাখার জন্য নয়। এটা তৃণাঙ্কুর ভট্টাচার্য সহ, আমি বারবার তৃণাঙ্কুরের নাম বলছি, আমার উদ্দেশ্য নয় তৃণাঙ্কুরকেই বলা, এটা আমি সমগ্র তৃণমূল ফ্র্যাটার্নিটি, যারা তৃণমূল কংগ্রেসকে বাঁচিয়ে রেখেছেন। আজকে আমি দেখছিলাম আমাদের এনকে ডিজিটালের পর্দাতেই শ্রী প্রবীর বিশ্বাস একটা খুব দামি কথা বলেছেন, যে তৃণমূল তো অপ্রতিরোধ্য, 26-এর জন্য তৃণমূল অপ্রতিরোধ্য, কারণ তৃণমূলকে এই মুহূর্তে হারাবার ক্ষমতা না আছে বিজেপির, না আছে সিপিএম এর, বা না আছে অন্য কোনো রাজনৈতিক দলে। যখন তৃণমূল অপ্রতিরোধ, যখন তৃণমূলকে প্রতিরোধ করা সম্ভব নয়, তখনই তো তৃণমূলকে দেখতে হবে তৃণমূলের ভিতরে কোন বেনজল ঢুকে গিয়ে সমগ্র তৃণমূলটাকে নষ্ট করছে। যে কথা বলছিলাম, কিছু মানুষ থাকেন, একটা শ্রেণী থাকে, যারা নেতাদের পাশে ছবি তোলেন, এবং সেটা কিন্তু ঘরে বাঁধিয়ে রাখার জন্য নয়, বা সেটা কিন্তু স্মৃতি, যে আমি এক সময় দল করতাম, এই নেতার ঘনিষ্ঠ ছিলাম, তা কিন্তু শুধু এটার জন্য নয়, এটা বরং তারা ব্যবহার করেন ছবিগুলো বিভিন্ন ক্ষেত্রে দাদাগিরিতে, চোখ রাঙানিতে, বিভিন্ন ক্ষেত্রে নিজেদের ক্ষমতা প্রতিষ্ঠা করার জন্য তারা সেই ছবিগুলো বের করেন। স্বভাবতই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মনোজিতের যদি ছবি থাকে, মনোজিৎ কাউকে দেখিয়ে তো এটা বলতেই পারে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার কথা হয়, এই দেখুন আমি গিয়েছিলাম, তার ছবি যেটা বেরিয়েছে, আমি তাকে দেখতে গিয়েছিলাম। মানে কতটা ঘনিষ্ঠ হলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখা করতে যাওয়া যায়, এই প্রশ্ন তো ঘুরছে বাংলার মাধ্যমে। একই সঙ্গে তৃণাঙ্কুরের সঙ্গে ছবি, বা অন্যান্য নেতৃত্বের সঙ্গে যা ছবি রয়েছে, আসলে এই
মনোজিৎ মিশ্রার মতো এই ধরনের যারা যারা তৃণমূল দলটাকে, যারা এই শাসক দলকে ভাঙিয়ে নিজেদের ক্ষমতাকে বজায় রেখে যারা বিভিন্ন এই নোংরা অসামাজিক কাজে লিপ্ত হয়, সুতরাং এক্ষেত্রেও কিন্তু শাসক দলের একটা ভূমিকা থেকে যাচ্ছে, শাসক দলের একটা জায়গা থেকে যাচ্ছে যে শাসক দলকে ভাঙিয়ে যারা এই ধরনের ক্রিয়াকলাপ করছেন সেগুলো বন্ধ হওয়া উচিত। পাশাপাশি মনোজিৎ যে ফ্রিলি যখন তখন তার যখন মনে হয় 10টা, 10:30, 11টা, রাত 10টা, রাত 8টা তিনি কলেজে ঢুকছেন, পরিচালন সমিতি থেকে শাসক দলের প্রতিনিধি ওখানে যারা আছেন তাদেরও দেখা উচিত। নিশ্চিতভাবে কলেজ 4টায় বন্ধ, কাজকর্ম থাকতেই পারে, অনেক সময় প্রিন্সিপাল সহ অন্যান্য প্রফেসররা তাদের কাজকর্ম ইত্যাদির জন্য অনেকটা দেরিতে কলেজ থেকে বেরোন, সেটা 5:30, 6টা হতে পারে, নিশ্চিতভাবে সেটা কখনোই 10টা নয়। এই যে ফ্রি অ্যাক্সেস কসবার ল কলেজে, তার উত্তর তো দিতে হবে শাসক দলকে যে কেন মনোজিতের ক্ষেত্রে ওই কলেজে ফ্রি অ্যাক্সেস। এটাই ভাববার সময়। কারণ আবারও বলছি, তৃণমূল 26-এর জন্য অপ্রতিরোধ্য। তৃণমূল যদি 26-এর জন্য অপ্রতিরোধ্য হয়, তাহলে তৃণমূলের মধ্যে যে বেনজল আছে, মানুষ এখনো কিন্তু তৃণমূল কংগ্রেসকে ভরসা করেন, মানুষ এখনো তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন। কারণ আমাদের এই এনকে ডিজিটালের পর্দাতেই আমরা জনমত সমীক্ষা দেখিয়েছি, সেখানে আপনারা দেখেছেন যে এখনো মানুষ কিন্তু চাইছেন। কিন্তু কিছু কিছু নেতৃত্ব, কিছু কিছু এই ধরনের মনোজিতের মতো মানুষ, কিছু কিছু সত্যিকারের যারা দলকে সামনে রেখে নিজেদের ক্ষমতা, নিজেদের অর্থনৈতিক সাযুজ্যকে দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন, অর্থনৈতিক ক্ষমতাকে দিনের পর দিন বাড়িয়ে যাচ্ছেন, তাদের নজর রাখা উচিত। দলের একটা নিজস্ব, শাসক দলেরও নিজস্ব একটা মাপকাঠি বা ভিজিলেন্স থাকা উচিত, ইন্টেলিজেন্স থাকা উচিত যে কারা কারা সংগঠন থেকে বেরিয়ে গিয়েও বা কারা কারা সংগঠনের মধ্যে থেকেও সংগঠনকে দুর্বল করতে চেষ্টা করছে। কেন বলছি সংগঠনের কথা? তৃণমূলের সংগঠন নিশ্চিতভাবে তৃণমূল ভাববেন, তৃণমূলের সংগঠন নিশ্চিতভাবে তৃণমূল সেটাকে নিয়ে আলোচনা করবেন তাদের মধ্যে। তার কারণ বাংলার মানুষের প্রতিনিধিত্ব করতে গিয়ে, যেমন সরকার বাংলার মানুষের প্রতিনিধিত্ব করে, সংবাদ মাধ্যমে আমরা যারা থাকি, আমরা যারা কথা বলি, আমরাও কিন্তু মানুষের প্রতিনিধিত্ব করি। সুতরাং সেই মানুষের প্রতিনিধিত্ব করতে গিয়ে শাসক দলকে আরো বেশি দায়িত্বশীল হতে হবে, এটা একদম খুব সঙ্গত কারণেই উঠে আসছে। যদিও বিভিন্ন রকম আপনাদের সঙ্গে আলোচনা থাকবে, পরিবর্তন নিয়ে কথা বলছিলাম, ঠিক কোন জায়গায় পরিবর্তন হয়েছে? তো পরিবর্তন অস্বীকার করবার তো জায়গা নেই, পরিবর্তন হয়েছে। পরিবর্তন উন্নয়নের জায়গায় পরিবর্তন হয়েছে। অনুন্নত বামফ্রন্টের যে অনুন্নয়ন, সেই অনুন্নয়নকে ফেলে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এনেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অ্যান্ড এন্টায়ার তৃণমূল ফ্যাটার্নিটি যারা রয়েছেন, যারা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত, মন্ত্রী নেতৃত্ব থেকে আরম্ভ করে সাংসদ, বিধায়ক, ইভেন পঞ্চায়েতের প্রধান পর্যন্ত, তারা নেত্রীর কথা অনুযায়ী, স্ট্র্যাটেজি অনুযায়ী তারা গ্রামাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পরিবর্তন এনেছে। রাস্তাঘাটের উন্নয়ন হয়েছে। একসময় তৃণমূলের স্লোগান ছিল ঝকঝকে রাস্তা, চকচকে আলো, সবাই বলছে তৃণমূল ভালো। কংক্রিটাইজ হয়েছে রাস্তা, অনেক জায়গায় নতুন রাস্তা তৈরি হয়েছে, যোগাযোগ ব্যবস্থা বেড়েছে, সবটাই হয়েছে। আরো অনেক কিছু পরিবর্তন হয়েছে। পরিবর্তন হয়েছে মানসিকতায়। কোন মানসিকতায় পরিবর্তন হয়েছে আমরা দেখে এসেছি। আমি খুব পুরনো, যারা বর্ষিয়ান মানুষ তারা দেখে থাকবেন, সংবাদপত্রে কাটিং আমার কাছেও আছে, ভবিষ্যতে আমি আপনাদের দেখাতে পারবো যে অনিতা দেওয়ানের ধর্ষণ এবং খুনের পর জ্যোতিবাবু বলেছিলেন যে এমন ঘটনা তো কতই ঘটে। নন্দীগ্রামে রক্তস্নাত সূর্যোদয় মানুষ দেখেছি, মানুষ দেখেছি। ঠিক একই রকম ভাবে সাঁই বাড়িতে ছেলেকে মেরে তার রক্ত ভাতে মেখে মার মুখে ঢুকিয়ে দেওয়া, মাকে খাইয়ে দেওয়ার নাম করে যে বিপ্লব গাথা তৈরি করেছিলেন তৎকালীন বামপন্থীরা, সে জায়গায় পরিবর্তন হয়েছে। আজকে গণতন্ত্র কিছুটা হলেও এসেছে, কথা বাংলার শিকার বাংলার মানুষ বলছেন। কারণ যেভাবে সোশ্যাল মিডিয়াতে, যেভাবে অন্যান্য প্রিন্ট মিডিয়াতে, যেভাবে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করা হচ্ছে, যে ভাষায় বলা হচ্ছে, বামফ্রন্টের সময় সেই গণতন্ত্র ছিল না। বামফ্রন্টের সময় সেই কথা কেউ বলবার সাহস করতে পারতেন না যে
সরকারের এগেনস্টে যদি খুব বেশি কিছু বলা হয়ে থাকে, কেউ বলতেন, তাহলে হয় তাকে তার চাকরির জায়গায় বা অন্য কোনো ক্ষেত্রে সামাজিক প্রেক্ষাপটে বা কোনো কোনো জায়গায় তিনি নির্যাতনের শিকার হতেন। আজকে অন্তত এইটুকু জায়গায় এসেছে। আজকে আমি দেখতে পাচ্ছি, আমি আপনার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে আপনারাও দেখতে পাবেন, এমন কিছু পুলিশ আধিকারিক রয়েছেন যারা প্রকাশ্যে তাদের প্রোফাইল থেকে লিখছেন চটি চাটা, এই যে দিস্তাম চটি চাটা, তারা বলছেন মানে চটি চাটা মানে কি, মমতা বন্দ্যোপাধ্যায় যারা চটি চাটছেন। আমাদেরও শুনতে হয়, আমরা যখন সত্যকে তুলে ধরতে চাই আমাদেরও শুনতে হয়, আমাকে শুনতে হয়েছে, প্রবীর বিশ্বাস মহাশয়কে শুনতে হয়েছে, প্রসূন গুপ্ত মহাশয়কে শুনতে হয়েছে, অরিন্দম বাবুকে শুনতে হয়েছে, অরিজিৎকে শুনতে হয়েছে, সবাইকে শুনতে হয়। প্রশ্ন দীপককে শুনতে হয়েছে। প্রশ্ন সে জায়গায় নয়, প্রশ্ন হচ্ছে যে আজকে যে তারা বলতে পারছেন সরকারি চাকরি করেও পুলিশের মতো জায়গা থেকেও তারা তাদের কথায় তাদের এই ল্যাঙ্গুয়েজ তারা বলছেন, এটা কিন্তু বামফ্রন্টের সময়ে ছিল না। এ কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, এতটা সাহস তখন করতে পারতেন না। কিন্তু পরিবর্তন হয়নি কিসে, কোথায় কোথায় পরিবর্তন হয়নি, এখনো সেই পুরনো জিনিস ফিরে আসছে, পুরনো জিনিসই চলছে। কি করলে তার হবে আমরা শুনে নেব দ্বিতীয় পর্বে। আজকে এই পর্যন্ত, কিন্তু তার আগে আরেকটি কথা আপনাকে বলে নেব। আমাদের এই শীর্ষক আলোচনার পর আপনাদের সামনে যে আলোচনা করলাম, সেই আলোচনার পর অনেকেই আমাদের ফেসবুকে, আমাদের কমেন্ট বক্সে অনেকেই বিভিন্ন রকম কমেন্ট করেন। আমরা পড়ি কমেন্ট গুলো, আমরা দেখি সেই কমেন্ট গুলো, আমরা ফলো করি, কারণ মানুষ কি বলছেন আমাদের জানতে হয়। কিন্তু সেখানে এমন কিছু কমেন্ট আসে যে কমেন্ট গুলোর উত্তর আমরা আমাদের প্রতিবেদনেই দিয়ে দিই। আপনারা যদি আমাদের প্রতিবেদনগুলো ঠিক মতো শোনেন, বা যদি প্রতিবেদনে ঠিক কি কথা বলছি সেই কথাটা দেখুন, আজকে কেউ যদি লিখে দেন যে তৃণমূল কংগ্রেস কি বলে না, অনুব্রত মণ্ডল কি বলে না, খারাপ কথা আমি আজকের কিন্তু প্রতিবেদন অনুব্রত মণ্ডল বা তৃণমূলের কেউ প্রতি খারাপ মন্তব্য করলেন, আজকের প্রতিবেদন তা নিয়ে নয়। আজকের প্রতিবেদন সম্প্রীতি ঘটে যাওয়া কসবা ল কলেজের একজন ছাত্রীর হেনস্থা, শারীরিক হেনস্থা, ধর্ষণ, যা যেভাবেই বলুন না কেন, সেই বেদনাদায়ক সেই পাশবিক ঘটনাকে সামনে রেখে কোথায় পরিবর্তন, কিসের পরিবর্তন, আপনারা সেই জায়গায় কমেন্ট করুন। নিশ্চিতভাবে আমরা এনকে ডিজিটাল আমরা সমৃদ্ধ হব, এই কথা বলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। শুভরাত্রি, ভালো থাকুন, আবার দেখা হবে দ্বিতীয় পর্ব নিয়ে, আবার আসবো কোথায় পরিবর্তন। ভালো থাকুন।